ভয়ে কাঁপতে থাকা প্রাণীশা পাত্রের দিকে তাকিয়ে লজ্জা বলে হা করে তাকিয়ে থাকলো। সকাল থেকে তার মায়ের বকাবকির কারণে পাত্রপক্ষের সামনে বসেছিল সে। নার্ভাসনেসের জন্য নিচের দিকে তাকিয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ফ্লোর ঘষছিল। পাটের দিকে ভুলেও তাকায়নি। হঠাৎ নাম জিজ্ঞেস করায় প্রাণীশার মনে হলো অতি পরিচিত কেউ। মুখের দিকে তাকাতেই মুখ আপনা আপনি হা হয়ে গেল। এটা তো তারই বয়ফ্রেন্ড রিয়ান। 5 বছরের সম্পর্ক প্রাণীশার রিয়ানের সঙ্গে। রিয়ানের প্রপোজের থেকে প্রেমের শুরু। এখন প্রাণীশা প্রাণ দিয়ে ভালোবাসে রিয়ানকে। কয়েকদিন আগেও প্রাণীশা যখন রিয়ানকে বিয়ের জন্য বলল, রিয়ান বলেছিল কয়েকদিন যাক, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। অথচ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে এলো। প্রাণীশা অবাক হলেও ভীষণ খুশি হলো। ইস, ভালোবাসার মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটানোর মতো সুসংবাদ আর কি হতে পারে। প্রাণীশা ঠিক করলো রিয়ানকে এবার ধরবে। পেয়েছিটা কি, সকাল থেকে ফোনের পর ফোন দিচ্ছে সে, একবারও রিসিভ করেনি। কিছুক্ষণ পর রিয়ানের বাবা নিজেই বলল দুজনকে একটু আলাদা করে কথা বলতে। প্রাণীশা সুযোগ পেয়ে হাতছাড়া করলো না, রাজি হলো। প্রাণীশা রিয়ানকে নিজের রুমে নিয়ে গেল। যেহেতু প্রাণীশা আগে থেকেই রিয়ানকে চিনে, তাই লজ্জা না পেয়ে রুমের সিটকিনি লাগিয়ে দিল। রিয়ান পাশেই ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাণীশা কয়েক কদম এগিয়ে খপ করে রিয়ানের কলার টেনে রাগী মুখে তাকালো। সমস্যা কি? ফোন ধরনি কেন? জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার জায়গায় অন্য কেউ হলে কি হতো? জবাব দাও রিয়ান তেহজিব। রিয়ান কোনো উত্তর দিল না। ব্যায়ামপুষ্ট লম্বা দেহের উপর আক্রমণাত্মক দৃষ্টি দিয়ে তাকানো প্রাণীশাকে হালকা হাতে ছাড়িয়ে নিল। হাসি ভঙ্গিতে পাশের সোফায় বসে এসি রিমোট দিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। পায়ের উপর পা তুলে হাত ঘড়ির টাইমটা দেখে নিল। প্রাণীশা অবাক হয়ে তাকিয়ে দেখছে। রিয়ান এমন কেন ব্যবহার করছে সে বুঝতে পারছে না। হঠাৎ করে প্রাণীশার মনে হলো রিয়ানকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। সাধারণত রিয়ান সুন্দর, 5 ফুট 10-এর লম্বা দেহের ফর্সা ত্বকের অধিকারী, কিন্তু এখন সামান্য কিছু পার্থক্য লাগছে। যেমন বেশি ফর্সা দেখাচ্ছে, চুলগুলো একটু বড়, দেহটাও যেন আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। এমন সৌন্দর্য বৃদ্ধি হওয়ার কারণ বুঝতে পারলো না। বেশিরভাগ সময় রিয়ান তার রাগ ভাঙায়। যখনই প্রাণীশা রাগে তখন রিয়ান কান ধরে, আদরে কথা বলে, কিন্তু এখন এমন করছে না কেন? রিয়ান প্রাণীশার হাতে হ্যাচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। প্রাণীশা হকচকিয়ে তাকিয়ে আছে। তাকে আরো বিভ্রান্ত করতে রিয়ান প্রাণীশার ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। প্রাণীশা থরথরিয়ে কাঁপা শুরু করলো। 3 বছরে প্রাণীশা কখনোই রিয়ানকে এত কাছে আসতে দেয়নি। আজকে রিয়ানের ছোঁয়াও বোধহয় বদলে গেছে। আগে হাত ধরলেও তেমন কোনো অনুভূতি আসতো না, অথচ কেমন অস্থিরতায় ভেসে যাচ্ছে সে। এত প্রখর ছোঁয়ায় চুপসে গেল প্রাণীশা। রিয়ান কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাগ ভালো না প্রাণ, শরীরের ক্ষতি হয়। প্রাণ? কখনো তো এই নামে ডাকুনি, তাহলে আজ কেন? রিয়ান অধর ছড়িয়ে হাসলো। প্রাণীশার চুলগুলো পিছনে সরিয়ে হিম শীতল কণ্ঠে বলল, আগে তো শুধু প্রেমিকা ছিলে, কয়েকদিন পর বউ হয়ে যাবে। বউ তো নেশার জিনিস প্রাণ, তাই এখন থেকে তোমার এই নামই বরাদ্দ। প্রাণীশা ফ্যাল করে তাকিয়ে রইল। রিয়ান তার ছোঁয়ায় তাকে আবারও ডুবালো। প্রাণীশা কাঁপতে থাকা গলায় বলল, আজকে আমায় মেরে দেওয়ার মনোভাব স্থির করলে? রিয়ান হাসলো। দূরে সরে এসে প্রাণীশার গালায় 2 আঙ্গুল আলতো ছুঁয়ে বলল, ধীর গতিতে বলল, এমন হাজারবার মরতেও তৈরি হও প্রাণ। প্রাণীশা কথাটা স্বাভাবিকভাবেই নিল। দুজন বের হয়ে সম্মতি দিতেই বিয়ের কথা আগালো। ধুমধাম রিয়ানের প্রাণীশার বিয়ের আয়োজন শুরু হলো। নিজের রুমে বসে প্রাণীশা বধূ বেশে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরেই বর আসবে। রিয়ান আর কিছুক্ষণ পরেই তার নামে লেখা হয়ে যাবে। কি মনে করে প্রাণীশা মোবাইল হাতে নিল। মনে মনে ভাবলো একবার কল করে দেখা যাক রিয়ান কোথায়। কল দিতেই 3 বারের সময় রিসিভ হলো। সাথে সাথে রিয়ান অতি আদরে কণ্ঠে বলল, সরি জান, এই 10 দিন কল করতে পারিনি। বাবা আমাকে আর্জেন্ট কিছু কাজে সিঙ্গাপুর পাঠিয়েছিল। এত ঝামেলা যে তোমায় কল করার সময় পর্যন্ত পাইনি। প্রাণীশা থম মেরে বসে পড়ল। বুকের ভেতরটা হঠাৎ অস্থিরতায় ভরে উঠেছে। ভাঙা কণ্ঠে বলল, মানে
আজ তোমার আর আমার বিয়ে, কয়েকদিন আগেও তো তুমি বললে আমায় লাল বেনারসিতে দেখতে চাও। রিয়ান বিরক্তি ভঙ্গিতে অবাক হয়ে বলল, এসব কি উল্টোপাল্টা বলছো প্রাণেশা? 10 দিন আগে আমি সিঙ্গাপুর এসেছি, বিয়ে কিভাবে করব? প্রাণেশা ধপ করে নিচে বসে পড়ল। কি করে সম্ভব এটা? যদি রিয়ান সিঙ্গাপুরে থাকে তাহলে 2 দিন আগে এসে ওকে জড়িয়ে ধরলো সে কে? প্রশ্নে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। না, আর চুপ করে থাকা যাবে না, না হলে ভালোবাসা চিরকালের জন্য হারিয়ে ফেলবে প্রাণেশা। দ্রুত উঠে দাঁড়িয়ে কপালের উপর জমা ঘাম মুছল সে। দরজা খুলতে হাত বাড়াতেই কেউ একজন দরজা টান দিয়ে খুলে ফেললো। হকচকিয়ে সামনে তাকালো প্রাণেশা। রিয়ান দাঁড়িয়ে আছে। প্রাণেশা মনে মনে ভাবলো, না, এ রিয়ান হতে পারে না। রিয়ান অদ্ভুত ভঙ্গিতে মুচকে এসে দাঁড়িয়ে আছে। প্রাণেশা ভেতর ভেতরে ভয়ে কাঁপছে। সাহস করে চিৎকার করে বলল, কে আপনি? আপনি আমার রেয়ান হতে পারেন না। রিয়ানের মাঝে কোনো আলাদা প্রতিক্রিয়া দেখা গেল না। সে যেন আগে থেকেই এই ব্যাপারে অবগত। চুপ করে কিছুক্ষণ তাকিয়ে প্রাণেশার কোমর ধরে টেনে নিল। প্রাণেশা এত শক্তর সাথে পেরে না হাঁপিয়ে উঠল। ব্যক্তিটি প্রাণেশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছি না প্রাণ, এত রাগ দেখাবে না। আর আমার সাথে তো নয়, এখনো চেনোনি আমায়। কিছুটা থেমে অস্বাভাবিকভাবে ঘাড় বাঁকিয়ে বলল, শোনো প্রাণ, আমাকে রাখিও না, এর ফল ভালো হবে না। শুনেছিলাম তোমার বাবার হার্টের অসুখ আছে, এর আগে দুবার অ্যাটাক হয়েছে। একমাত্র মেয়ের বিয়ের আসরে বিয়ে ভাঙলে নিশ্চয়ই সহ্য করতে পারবে না। এবার কিন্তু অ্যাটাক হলে মারা যাওয়ার সম্ভাবনা 100%। প্রাণেশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ কেমন পরীক্ষায় পড়ল সে? ঠিকই, এবার যদি বিয়ের আসরে বিয়ে ভাঙে তাহলে আর সে সহ্য করতে পারবে না। কিন্তু বিয়ে করলে রিয়ানকে কি করে সহ্য করবে? তার প্রথম ভালোবাসা রিয়ান, তাকে ভুলে এই বহুরূপীর সঙ্গে কি করে সংসার করবে ভেবে পাগল লাগছে নিজেকে প্রাণেশার। জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে জোর করে বললে উঠল, কখনোই না, আপনাকে বিয়ে করব না আমি। আমার ভালোবাসার রেয়ান। ব্যক্তিটি ভীষণ রেগে গেল। নিজের গায়ের সব শক্তি লাগিয়ে প্রাণেশার গলা চেপে ধরলো। ফুঁসতে ফুঁসতে বলল, খবরদার, তোমার মুখে অন্য কোনো নাম আমি সহ্য করবো না প্রাণ। তোমার চোখে, মুখে, অন্তরে, তোমার দেহের সর্বাঙ্গে শুধু এই আমার পেছনে চলবে। তুমি আমার প্রাণ। যে আমার প্রাণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, তাকে কেটে টুকরো টুকরো করতে আমি দুবার ভাববো না। প্রাণেশা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কেমন হিংস্র পশুর মতো ব্যবহার। এই মানুষটার বিয়ে করলে বাঁচার সম্ভাবনা আছে কি? মনে সংশয় জাগে প্রাণেশার। চোখের পানি পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে আসছে। ব্যক্তিটি লম্বা শ্বাস ফেলে প্রাণেশাকে ছেড়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ে ভাঙার কোনো চেষ্টা করবে না প্রাণ। চুপচাপ নিচে যাবে, কবুল বলবে। যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো তো তোমার রিয়ানকে সিঙ্গাপুরের মাটিতেই পুঁতে রাখবো। প্রাণেশা শব্দ করা ভুলে গেছে। সে বুঝে গেছে সামনে দাঁড়ানো ব্যক্তিটি সামান্য কেউ নয়। কতটা শক্তিশালী হলে ফোনে রিয়ানের সাথে কথা বলে সে সত্যিটা প্রাণেশা জেনে গেছে তা নিমিষে ধরে ফেলল। অর্থ ও শক্তি দুটোই প্রচুর পরিমাণে আছে এর। কোনোভাবেই এখন পালানো সম্ভব না। প্রাণেশাকে চুপ থাকতে দেখে লোকটি ঠোঁট এলিয়ে হাসলো। সে বুঝে গেছে প্রাণেশা আর পালানোর চেষ্টা করবে না। প্রাণেশার কাছে 2 পা এগিয়ে গেল সে। হাত দিয়ে গাল মুছে দিয়ে মাথার ঘুমটাটা টেনে আরেকটু বাড়িয়ে দিল। মুখে বাড়িয়ে প্রাণেশার চোখের পাতায় চুমু খেয়ে সরে গেল। ধীর পায়ে গম্ভীর ভঙ্গিতে দরজা খুলে বেরিয়ে গেল। প্রাণেশা চুপ করে চেয়ারের পুতুলের ন্যায় শক্ত হয়ে বসে থাকলো। ব্যক্তিটির সত্যটা জানতে হলেও বিয়ে করতে হবে। মনে মনে স্থির করে এখন পালানোর পথ না পেয়েও বিয়ে পর তো পারবে। এক না একদিন তো রহস্য বের করবে। সেদিনই এই হিংস্র বহুরূপীকে ডিভোর্স দিবে। এতে যা হওয়ার হোক। কিছুক্ষণ পরে কাজিনরা এসে তাকে নিচে নিয়ে গেল। পুতুলের মতোই কবুল বলে বিয়ে সম্পূর্ণ করলো। বিদায়ের সময়ও প্রাণেশা কাঁদলো না, অনুভূতিহীন ভাবে বসে থাকলো। গাড়ি দিয়ে যাওয়ার সময় মাথা এলিয়ে বসে নিজের ভাগ্যের ওপর তাচ্ছিল্য হাসলো। মনের তীব্র হাহাকার যেন বেড়েই যাচ্ছে। কি হবে আগামীর ভবিষ্যৎ? রিয়ানকে এসে কি জবাব দেবে? আর এই বহুরূপীকেই বা কি করে স্বামী স্থান দেবে সে? শ্বশুর বাড়ির সামনে গেট খুলতে প্রাণেশা বাহির হলো। বাড়ি দেখে অবাক না হয়ে পারল না। কালো রঙের এমন বিশাল বাড়ি প্রথমবার দেখলো সে। প্রাণেশার বারবারও যথেষ্ট টাকা পয়সা আছে, বাড়িও যথেষ্ট সুন্দর, কিন্তু এত বড় নয়। কালো রঙের দিয়ে এমন কেন করলো বাড়িটা? প্রাণেশা বুঝে উঠতে পারলো না।
লম্বা শ্বাস ছেড়ে সবার সাথে ভেতরে প্রবেশ করলো। রাহাত তেহজিব নিজের রুমে বসে চিন্তায় পায়চারি করছেন। মিসেস অদিতি তেহজিব ভেতরে প্রবেশ করে বলেন, কি হয়েছে? আপনি এভাবে পায়চারি করছেন কেন? তিনি চিন্তিত ভঙ্গিতে বললেন, তুমি বুঝতে পারছো না কেন আমি এত চিন্তা করছি? এমন করে মেয়েটাকে ধোঁয়াশায় রাখা উচিত হচ্ছে? মিসেস অদিতি ভাবলেশীনভাবে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালেন। তিনি ভীষণ ক্লান্ত। ছেলের বিয়েতে খাটুনি কম হয়নি, এখন লম্বা একটা ঘুমের প্রয়োজন তার। হাতের চুড়িগুলো খুলতে খুলতে হাই তুলে বললেন, এত চিন্তা করো না, যা হয়েছে ভালোই হয়েছে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। মিস্টার রাহাত অবাক হয়ে প্রশ্ন করলেন, আর এখন মেয়েটার জীবন এখন নষ্ট হয়নি। তোমার বড় ছেলে কেমন মানুষ তুমি জানো না? মেয়েটাকে বাঁচতে দিবে? হালকা হালকা আলোর মাঝে চুপ হয়ে বসে আছে প্রাণেশা। মনে অসংখ্য প্রশ্নগুলোকে দমিয়ে অপেক্ষা করছে রিয়ানের মতো দেখতে বহুরূপীর। 1 ঘন্টা হলো প্রাণেশাকে রুমে এনে বসানো হয়েছে। পরিবেশ ঠান্ডা হলেও ভারী শাড়ি পরে শ্বাস ছাড়তেও নাভিশ্বাস উঠে যাচ্ছে প্রাণেশার। হট করে আওয়াজ হতেই প্রাণেশা দরজার দিকে তাকালো। হ্যাঁ, বহুরূপী লোকটি এসেছে। এবার প্রাণেশা কোমর বেঁধে নেমেছে। কিছুতেই সত্য না জেনে থাকবে না। সামনে তাকিয়ে দেখলো খাটের সামনে এসে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি। হালকা আলোয় কেমন যেন অপার্থিব দৃশ্য মনে হচ্ছে লোকটিকে দেখে। এই জায়গায় রিয়ান থাকলে আজ প্রাণেশা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। একই চেহারা হলেও তা হতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে লোকটির সামনে দাঁড়াতে নিয়েও পারল না প্রাণেশা। তার আগে লোকটা প্রাণেশার বাহু চেপে বসিয়ে পাশে বসে পড়ল। প্রাণেশা রেগে বলল, সমস্যা কি আপনার? বারবার কেন এমন করছেন? ব্যক্তিটি অধর কোণে বাঁকা হাসি ছড়িয়ে ছিটিয়ে বলল, কোনো সমস্যা নেই প্রাণ, সব সমস্যার সমাধান হয়েছে আজ, সব হিসেব পূর্ণ হলো। প্রাণেশা বাঁকা উত্তরে তেমন কোনো অর্থ খুঁজে বের করতে ব্যর্থ হলো। হাত ছাড়াতে ধস্তাধস্তি শুরু করলো। ব্যক্তিটি এক সময় জোরে ধমক দিয়ে উঠল, হয়েছে কি? এমন কেন করছো? আর একবার ছাড়ানোর চেষ্টা করলে পুরনোতে কিন্তু ভাবতেও পারবে না। প্রাণেশা কড়া ধমকে চুপ হলেও চোখে পানি এসে পড়ল। ছোটবেলা থেকেই ভীষণ আদরের সে। বাবা মা এমনকি পুরো নানা দাদার পরিবার সকলের চোখের মণি। একবেলা তাকে খাওয়ানোর জন্য 3 জন মানুষ লেগে থাকে। এত জোরে তাকে কখনোই কেউ বকেনি। তাই খুব অভিমান হলো প্রাণেশার। তার কথা হলো এভাবে কেন বকবে। হাত ছেড়াতে এবার আরো জোর দিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো প্রাণেশা। ব্যক্তিটি ভরকালো না, বুঝতে পারলো তার প্রাণের অভিমান হলো। জোর করে টেনে কোলে বসিয়ে চোখ মুখ মুছে দিল। সারাদিনের দুশ্চিন্তা আর ধকলে মুখটা ভীষণ শুকনো লাগছে। ব্যক্তিটি উঠে দরজা খুলে বেরিয়ে গেল। প্রাণেশা হা করে তাকিয়ে আবার মুখ ফুলে কিছুক্ষণ কাঁদলো। ব্যক্তিটি ঘরে আসতেই প্রাণেশা দেখলো হাতে একটা প্লেট, ভাত আর মুরগির ভাজা মাংসর সাথে ডাল। প্রাণেশা মনে মনে ভাবলো, এই লোক কিভাবে জানলো আমার ভাতের সঙ্গে ডাল আর মুরগি মাংস দিয়ে খেতে ভালোবাসি আমি? লোকটা হাত ধুয়ে এসে প্লেট থেকে 1 লোকমা ভাত মাখিয়ে প্রাণেশার মুখের সামনে ধরলো। প্রাণেশা ক্ষুধা লাগলেও অভিমান স্বরে বলল, আমি খাবো না, আগে বলুন কি আপনি? ব্যক্তিটি শক্ত গলায় বলল, আগে চুপচাপ খাও, তারপর বলবো। প্রাণেশা সত্যি জানার জন্য ব্যাকুল হয়ে দ্রুত ভাতের লোকমাটা মুখে নিল। অর্ধেক খাওয়ার পর প্রাণেশা বাচ্চাদের মতন 2 হাত দিয়ে না দেখালো, বোঝানোর চেষ্টা করলো আমার পেট ভরে গেছে। ব্যক্তিটি বুঝতে পেরে প্লেট সহ উঠে দাঁড়িয়ে যেতে যেতে আদেশের সুরে বলল, বেড বক্স থেকে পানিটা খাও। প্রাণেশার কেন জানি মনে হলো লোকটা ভীষণ কেয়ারিং। যেমনটা সে রিয়ান আর তার প্রেমের প্রথম দিকে চাইতো ঠিক তেমন। রিয়ান তার খেয়াল রাখলেও মাঝে মাঝে কেমন একটা উদাসীন ভাব, অথচ সম্পর্কের শুরুর দিকটা ছিল স্বপ্নের মতন। ভাবতে ভাবতে পানিটা খেয়ে চুপ করে বসলো। আবার ভাবলো লোকটা আস্তে আস্তে কাপড়টা চেঞ্জ করে ফেলি। ব্যাগ থেকে কাপড় বের করে বদলিয়ে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতেই ব্যক্তিটি ভেতরে ঢুকলো। প্রাণেশা টাওয়াল রেখে এগিয়ে গেল লোকটির সামনে, দাঁড়িয়ে হাত ভাঁজ করে বলল, এবার বলুন। লোকটি ড্রেসিং টেবিলের দিকে ফিরে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, কি বলবো? প্রাণেশার এমন আর কি পছন্দ হলো না। পাঞ্জাবি খুলে ফেলতে দেখে চোখ মুখ ঢেকে চিৎকার করে বলল, লজ্জা শরম নেই? অপরিচিত মানুষের সামনে জামা কাপড় খুলে ফেলেন? ব্যক্তির এমন
অজাচির কথা অপছন্দ হলো। উদাম গায়ে এগিয়ে এসে পানিসার পিঠে এক হাত রেখে গালে চুমু খেয়ে বলল, প্রথম কথা, আমি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে যাইনি, ট্রাউজার আছে। দ্বিতীয়ত, তোমার স্বামী অপরিচিত কারোর সামনে জামা খুলে না, মিসেস সুফিয়ান তেহসিব। পানিসার চোখ সুফিয়ানের উদাম গা দেখে পুড়ে যেতে চাইলো। এত ফর্সা ত্বকের সাথে ব্যায়ামপুষ্ট দেহ চোখে লাগছে। প্রাণিশা চোখ মুখ খিচে বলল, দূরে যান বলছি। আপনি দেখছি উচ্চ লেভেলের বেহায়া। সুফিয়ান হেসে সরে গেল। গায়ে কফি কালারের শার্ট চাপে গম্ভীর গলায় বলল, শোনো প্রাণ, আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি সুফিয়ান তেহসিবের স্ত্রী। তোমার অতীতে কি ছিল না ছিল আমি এত কিছুর ধার ধারি না। আর হ্যাঁ, তোমার রিয়ান সম্পর্কে আমার ছোট ভাই, 2 বছরের বড় আমি তার। তাই এখন থেকে তাকে শুধু এক নজরে দেখতে পারো, দেবর। প্রাণিশা খাটের উপর ধপ করে বসলো। চোখ লাল হয়ে আসছে। কি অসহ্য যন্ত্রণা! যে মানুষটা জীবনে প্রথম প্রেম হিসেবে এলো, তাকে কি করে প্রাণিশার স্বামীর ছোট ভাই মানবে? চিৎকার করে বলল, আপনার লজ্জা করলো না ছোট ভাইয়ের ভালোবাসায় কুনজর দিতে? সুফিয়ান প্রাণিশার গাল চেপে ধরল। রাগে কাঁপতে কাঁপতে অদ্ভুতভাবে সাইকোর মতো হেসে বলল, না, করলো না। ভালোবাসা তুই আমার, বলেছে না? প্রাণ শুধু আমার। তোর নেশায় পুরো অঙ্গার হয়েছে আমি, তোকে হতে হবে অঙ্গারের নেশা। প্রাণিশার গাল ছেড়ে সুফিয়ান উঠে দাঁড়ালো। প্রাণিশা পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। সুফিয়ান এক গ্লাস পানি পান করে নিজেকে শান্ত করলাম। তারপর লাইট অফ করে ডিম লাইটটা অন করে বিছানায় শুয়ে প্রাণিশাকে টেনে নিজের বুকের উপর শোয়ালো। প্রাণিশা ঘর থেকে বেরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ো না আমায়। এমন একজন নিকৃষ্ট মানুষের সাথে আমি সংসার করবো না। ডিভোর্স দিব আমি। এতক্ষণ নিজের রাগে নিয়ন্ত্রণ করতে পারলেও সুফিয়ানের ডিভোর্সের কথা শুনে রাগের সীমা প্রাচীর ভেদ করে ফেলল। প্রাণিশাকে উল্টো করে বালিশে ফেলে বিছানায় হাত চেপে ধরল। প্রাণিশা চোখ বড় বড় করে তাকিয়ে সুফিয়ানকে দেখছে। তার মতে সুফিয়ান একজন নোংরা মন মানসিকতার মানুষ। নিজের ছোট ভাইয়ের ভালোবাসা নিশ্চয়ই ভালো কেউ ছিনিয়ে নেয় না। সুফিয়ানের ফর্সা ধবধবে মুখটা রাগে লাল হয়ে আছে। প্রাণেশার মুখের কাছে মুখ নিয়ে রাগে চিৎকার করে বলে উঠল, এই আশা ভুলে যা, এই নিকৃষ্ট মানুষের সাথে সারা জীবন কাটাতে হবে তোকে। কোর্টে গিয়ে ডিভোর্স পেপার রেডি করবি। কিভাবে? কোর্টে তোর প্রবেশ নিষিদ্ধ করে দেব। একটা কথা ভালো করে শুনে রাখ, তুই আগেও আমার ছেলে, আর জীবনের শেষ দিন পর্যন্ত আমারই থাকবে। তারপর শ্বাস ফেলে হুট করে সুফিয়ান মুখে দুষ্ট হাসি দিয়ে প্রাণেশার গলায় নাক আছে নাক ঘষে হালকা কণ্ঠে বলল, প্রাণ, আমি চাইলে এখনই বাসর সেরে ফেলতে পারি। প্রাণেশা হা করে তাকিয়ে থেকে ভাবলো, লোকটা তো দেখছি ভীষণ লুচু। এক ধাক্কা দিয়ে সুফিয়ানকে সরিয়ে ফেলে পাশে ফিরে শুয়ে পড়ল প্রাণেশা। সুফিয়ান বাঁকা হেসে উল্টো হয়ে বুকে ভর দিয়ে শুয়ে পড়ল। সুফিয়ানের ঘুম এসে পড়লেও প্রাণিশা এপাশ ওপাশ করতে থাকলো। নতুন জায়গায় আসলে প্রাণিশার ঘুম আসে না। এবার বিরক্ত হয়ে উঠে বসলো। ঘুম না আসায় মেজাজও বিগড়ে যাচ্ছে। প্রাণিশাকে উঠতে দেখে সুফিয়ান গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হচ্ছে, ঘুমাচ্ছ না কেন? প্রাণেশার মনে পড়ল রিয়ানের সঙ্গে প্রেমের শুরুটা হয় ফোনে। একটা রং নাম্বারে কল চলে গিয়েছিল। তারপর প্রাণেশা সরি বলতে নিলে থমকে গিয়েছিল এক মোহনীয় পুরুষ কণ্ঠে। রিয়ানকে তখনও দেখেনি প্রাণেশা। সম্পর্কে তখন 2 মাস। কত অদ্ভুত স্বপ্ন দেখিয়েছিল প্রাণেশা আর রিয়ান। রিয়ান বলেছিল, আমাদের বিয়ের পর তোমার ঘুম না আসলে আমি তোমার বুকে মাথা রেখে তোমায় ঘুম পাড়াবো। প্রাণেশা খিলখিল করে হেসে বলেছিল, এভাবে কি ঘুম আসবে? দেখা যাবে আপনি ঘুমিয়ে পানি হয়ে যাবেন আর আমি ওভাবেই জেগে থাকবো। রিয়ান জোর দিয়ে বলেছিল। ঘুম আসতে বাধ্য। সুফিয়ানের ডাকে কল্পনা থেকে বেরিয়ে আসলো প্রাণেশা। চোখের কোণায় জমা জলটুকু মুছে নিল, আবার বালিশে মাথা এলিয়ে দিল। সুফিয়ান হুট করে এক অদ্ভুত কাণ্ড করে বসলো। প্রাণেশার বুকে মাথা রেখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে চোখ বুজলো। প্রাণেশা হকচকিয়ে বলল, আরে আরে হচ্ছেটা কি? উঠুন বলছি। আমার বুকে মাথা রাখার অধিকার দেইনি আমি আপনাকে। সুফিয়ান বলল, বুকে মাথা রাখার জন্য বিয়ে যথেষ্ট, আমার এক্সট্রা কোনো সুপারিশের প্রয়োজন নেই প্রাণ। প্রাণেশা তারপরও কিছুক্ষণ চেষ্টা করলো, কিন্তু আর পারল না। শক্তি হেরে ক্লান্ত হয়ে চোখে ঘুম নেমে আসলো। প্রাণেশা ঘুমিয়ে পড়তে সুফিয়ান প্রাণেশার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে চাদরটা ভালোভাবে টেনে দিল। তারপর বুকে আবারও মুখ গুজে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার প্রাণ, আর কারো অস্তিত্ব থাকবে না তোমার মাঝে।
সকালবেলা ঘুম থেকে উঠে প্রাণেশা দেখলো 9টা বাজে। সাধারণত 7টার মাঝে প্রাণেশা জেগে পড়ে। রাতে দেরিতে ঘুম হওয়ায় লেট হয়ে গেছে। মনে মনে প্রাণেশা লজ্জা পেল। স্বামীকে না মানলেও এটা সত্যি যে বিয়ে হয়েছে, এখন সে বিবাহিত। এতক্ষণ পর্যন্ত ঘুমানো মানায় না। ভেতরে ভেতরে ভয় লাগছে। শ্বশুরবাড়ির মানুষজন না জানি কেমন হয়। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো সুফিয়ান। সুফিয়ান প্রাণেশার দিকে এগিয়ে এসে কপালে চুমু খেয়ে বলল, শুভ সকাল প্রাণ। যাও, শাওয়ার নিয়ে এসো। সুফিয়ানের কথায় প্রাণেশা কেমন যেন ঘোর ঘোর লাগে। সুফিয়ান শুধু একটা ব্লু ট্রাউজার পরে আছে। পায়ের দিকে তাকিয়ে প্রাণেশা হা করে তাকিয়ে রইল। ছেলে মানুষের পা এত ফর্সা হয়? প্রাণেশা ঘোরে অজান্তেই ছুঁয়ে বলল। এত সুন্দর কেন? সুফিয়ান প্রাণেশার মুখভাব দেখে ঠোঁট টিপে হাসল। কানের কাছে দুষ্টু স্বরে বলল। পছন্দ হয়েছে? প্রাণেশার ধ্যান ভাঙ্গি গেল। সামনে তাকিয়ে সুফিয়ানের মুখে দুষ্ট হাসি দেখতে মনে পড়ল সে কি করেছে। লজ্জায় গাল লাল হয়ে গেছে প্রাণেশা দ্রুত খোপা করে উঠে পড়ল। সুফিয়ান হেসে উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট পরে নিল। প্রাণেশা রেডি হয়ে বেরিয়েতেই সুফিয়ান বলল নিচে যেয়ে সবার সাথে খাবার খেতে। অন্য কোনো কারণ হলে প্রাণেশা না করে দিত, কিন্তু বড়দের অসম্মান করতে চায় না সে। তাই সুফিয়ানের পিছু পিছু নেমে এলো। লাল শাড়িতে পুতুলের মতো লাগছে প্রাণেশাকে। ডাইনিং টেবিলে বসতে খেয়াল করলো এতক্ষণ সবাই গল্প করলেও সুফিয়ানকে দেখে সবাই নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। কারণটা বুঝতে পারলো না প্রাণেশা। সুফিয়ানের বাবা মা খুব ফ্রি মাইন্ডের, প্রাণেশাকে খুব আদর করেছে, কিন্তু সুফিয়ানের ফুপু এত আদর সহ্য করতে পারছে না। মুখ ফুসকে বলল, নতুন বউ এত দেরি করে ঘুমালে চলে? তোমার উচিত ছিল সকালে উঠে সবার আগে নাস্তা বানিয়ে সবাইকে খাই, তারপর বসা। প্রাণেশা মনে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, কিন্তু সুফিয়ান খাবার প্লেটটা চামচ দিয়ে খটখট আওয়াজ করে বলল, ফুপুমনি, তুমি দেখছি আজকাল খুব সাংসারিক হয়ে গেছো। এত উন্নতি কবে হলো? তুমি তো বিয়ের 2 দিন পরেই শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছ। মিসেস কাবিরার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। অন্য কেউ সুফিয়ানের জায়গায় হলে তিনি ছেড়ে দিতেন না, কিন্তু সুফিয়ানের সামনে আর বলার সাহস পেলেন না। কলিং বেলের আওয়াজে সবার নজর গিয়ে পড়ল সদর দরজায়। কাজের লোক গিয়ে দরজা খুলে দিল। ব্যক্তিটি ভেতরে ঢুকতে প্রাণেশার চোখ ছলছল করে উঠল। অস্ফুট সুরে বলল, রেয়ান? সদর দরজার দিকে সবার দৃষ্টি গেল। টলি হাতে দাঁড়িয়ে আছে রেয়ান। প্রাণেশা উঠে দাঁড়িয়ে রেয়ানের কাছাকাছি যেতে নিলে সুফিয়ান হাত ধরে ফেলল। প্রাণেশা দেখল সুফিয়ানের মাঝে কোনো প্রকার অবাকের ছাপ নেই। এ যেন স্বাভাবিক একটা বিষয়। সুফিয়ান আগের মতোই চুপচাপ বসে কাঁটা চামচ দিয়ে চাউমিন খাচ্ছে। কিছুটা পানি পান করে চুপচাপ নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। কিন্তু প্রাণেশার হাতটা ছাড়ল না। রিয়ান রাগী মুখে এগিয়ে এলো, জোরে চেঁচিয়ে বলল। এসবের মানে কি? তারপর বাবা মার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলল, তোমরা আমার সাথে এমন কি করে করতে পারলে? তোমাদের বড় ছেলে তো সবসময় তোমাদের অতি প্রিয়, তাই বলে ছোট ছেলের কোনো মূল্য নেই? মিস্টার রাহাত কিছু বলার আগে সুফিয়ান ঠান্ডা গলায় বলল। সবাই খেতে বসো। এক কথায় সবাই চুপচাপ বসে পড়ল। এতক্ষণ যেন কিছুই হয়নি। প্রাণেশা সবার এহন কাণ্ডে হতভম্ব হয়ে রইল। এ কেমন রহস্যময় পরিবার! সুফিয়ানের এক কথা মানে হয় শেষ কথা। সুফিয়ান চুপচাপ বসে কিছু ফাইল দেখছে। প্রাণেশা সবার এই নির্লিপ্ততা সহ্য করতে পারছে না। নিজের একটা প্রশ্নের জবাবও সে পায়নি। সুফিয়ানের ধরে থাকা হাতটা ছাড়িয়ে দৌড়ে রেয়ানের সামনে দাঁড়ালো প্রাণেশা। রেয়ানের দৃষ্টি উন্মাদের ন্যায় এলোমেলো। প্রাণেশা রেয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বহু যুগ পর যেন আপনজনকে খুঁজে পেল সে। রেয়ান প্রাণেশার মাথায় হাত রেখে বলল, বিয়ে কেন করলে প্রাণেশা? আমার ভালোবাসা এত ঠুনকো ছিল তোমার কাছে? প্রাণেশা কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না বলল, হেঁচকি ওঠা গলায় বলল, বিশ্বাস করো রিয়ান, আমি কাল তোমায় ফোন করার আগ পর্যন্ত কিচ্ছু জানতাম না। জানলে কখনোই বিয়ে করতাম না। রিয়ান প্রাণেশার হাত ধরে বলল। চিন্তা করো না, দ্রুত তোমার তালাক করিয়ে আমরা বিয়ে করে নেব। প্রাণেশা হা করে কিছু বলতে নিলেই সুফিয়ান এসে এক টানে রেয়ানের কাছ থেকে ছিনিয়ে নিল প্রাণেশাকে। তারপর হাত ভাঁজ করে রেয়ানের সামনে দাঁড়িয়ে মুচকি এসে বলল। সে আশা ভুলে যা রেয়ান, এ আশা কখনো পূরণ হওয়ার নয়। তারপর রেয়ানের কানের কাছে হালকা আওয়াজে বলল, কি জানিস তো, অগাস্টিন বলেছেন দুর্বলেরা ভাগ্যে বিশ্বাসী হয় আর সবলেরা তা ছিনিয়ে নেয়।
বলে সুফিয়ান দূরে সরে আসলো। রিয়ানের মুখ লাল হয়ে আছে, দুজনের চোখে যেন এক নিশ্চুপ যুদ্ধ চলছে। একজনের চোখে জিততে যাওয়ার জ্যোতি আর আরেকজনের মধ্যে চাপা ক্ষোভ। রিয়ান ফসফস করতে করতে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। প্রাণেশা সেই দিকে তাকিয়ে আছে, মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। নিজেকে বেঈমান মনে হচ্ছে তার। ভালোবাসা মানুষটাকে ধোকা দিয়ে কি করে সুখী হবে সে? যদিও সে স্বেচ্ছায় কিছুই করেনি, কিন্তু ভেতর ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সুফিয়ান এতক্ষণে হাসলেও এখন চোখ লাল করে তাকিয়ে আছে প্রাণেশার দিকে। সাহস কি করে হয় পরপুরুষকে জড়িয়ে ধরে স্বামীর সামনে? প্রাণেশা হাত ধরে নিজের রুমের দিকে নিতে ধরলেই রাহাত সাহেব বলেন, আহ, মেয়েটাকে ছেড়ে দাও, ওর কি দোষ? সুফিয়ান চোখ লাল করে রাহাত সাহেবের দিকে তাকালো, ঘাড় বাঁকিয়ে বলল, আমার এবং আমার স্ত্রীর মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে কথা বলার অনুমতি দেয়নি আমি। আমার জীবনের সিদ্ধান্ত আমি একা নিতে শিখেছি। রাহাত সাহেব মুখ নিচু করে রাখলেন। সুফিয়ান প্রাণেশাকে ধরে উপরে নিজের রুমে নিয়ে গেল। দরজা খুলে প্রাণেশাকে ফ্লোরে ছুঁড়ে ফেলল। সুফিয়ান দরজা লক করতে প্রাণেশা উঠে দাঁড়িয়ে গেল। ভয় তার গলা শুকিয়ে আসছে। লোকটা যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা একদিনেই বুঝতে পেরেছে প্রাণেশা। সুফিয়ানের মুখটা অস্বাভাবিকই লাগছে প্রাণেশার কাছে, কেমন যেন উন্মাদের মতন। ঘাড়ের নীল রক্তটা ফুলে গেছে, চোখের পলকেও যেন আটকে আছে। প্রাণেশার কপালে কপাল ঠেকিয়ে পেছনে হাত বাঁকিয়ে ধরল সুফিয়ান। প্রাণেশার মুখ চোখ কুচকে এলো ব্যথায়। সুফিয়ান জোরে হাসা শুরু করলো। এমন পরিস্থিতিতে কেউ এভাবে হাসতে পারে তা প্রথম দেখলো প্রাণেশা। ভয়ে গা গুলিয়ে আসছে তার। প্রাণেশা ভেতরের সব যেন এখনই বেরিয়ে আসবে। সুফিয়ান প্রাণেশার কপাল ছুঁয়ে হেসে বলল, এত ভয় পাও তাহলে এই কাজ কেন করলে প্রাণ? প্রাণেশা থরথর করে কাঁপছে। সুফিয়ান আরো জোরে চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, কেন করলে বলো? সাহস কি করে হলো অন্য কারো ছোঁয়া শরীরে মাখার? বলে সুফিয়ান ঘন ঘন শ্বাস নেন। তারপর মুখটা কেমন করলো যখন কোনো বাচ্চার মাথায় চমৎকার বুদ্ধি আবিদ ঘটে। এমন ভঙ্গিতে মাথা নেড়ে বোকা হেসে বলল, পেয়েছি, চলো আমার সাথে। প্রাণেশার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এতক্ষণে এসে বুঝে গেছে সুফিয়ান স্বাভাবিক মস্তিষ্কের মানুষ নয়। সাইকোলজিক কন্ডিশন ভালো না তার, না হলে এমন ব্যবহারে নর্মাল কেউ করে না। সুফিয়ান বাথরুমের ভেতরে তাকে ঢোকাতেই প্রাণেশার ভেতরটা ধক করে উঠল। তাহলে কি এবার বাথটবে ডুবিয়ে মারবে? মানুষ সবকিছু হারাতে পারলেও প্রাণ হারাতে চায় না। প্রাণেশা ভয়ে মুখ চেপে কেঁদে উঠল। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়, আর কখনো এমন হবে না, মারবেন না আমায়। সুফিয়ান কোনো উত্তর দিল না। প্রাণেশাকে রেখে রুম থেকে একটা সোবা নিয়ে এলো, যা দিয়ে থালা বাসন মাজা হয়। ভীষণ রুক্ষ, মাঝে মাঝে বেশি ঘষা লাগলে হাত ছুলে যায়। প্রাণেশাকে বাথটবে বসিয়ে হাতের চুড়ি খুলে একটা গাড়ে ঘষতে থাকলো। হাত থেকে শুরু করে গলা পর্যন্ত অনবরত ঘষে গেল। প্রাণেশার মুখ যখন ব্যথায় লাল হয়ে গেল তখন সুফিয়ান থামলো। মুখের অভিব্যক্তি এখনো স্বাভাবিক নয় তার। প্রাণেশা প্রায় জ্ঞান হারিয়ে ফেলবে তখন সুফিয়ান প্রাণেশার মুখটা আজলে নিয়ে নরম গলায় বলল, আমার জিনিসে আর কখনো অন্য কারো ছোঁয়া লাগবে না প্রাণ। দেখলে তো কত কষ্ট হয় ছোঁয়া মুছতে? আমি একবার হারিয়েছি, আর হারাতে দেব না। প্রাণেশা সুফিয়ানের পাগলামিতে তাচ্ছিল্য করে হাসলো। ভেঙে যাওয়া গলায় ধীরে ধীরে বলল, আপনি একটা পাগল, মানুষ খুন করতেও আপনার হাত কাঁপবে না। সুফিয়ান প্রাণেশার চুলের মুঠি ধরে কানের কাছে বলল, খবরদার প্রাণ, আজ বলেছ ক্ষমা করলাম, দ্বিতীয়বার আমায় পাগল বললে ক্ষমা পাবে না। আর খুন করতে পারি আমি, কিন্তু তোমায় শেষ করা আমার সাধ্যের বাইরে। নিজের প্রাণকে শরীর থেকে আলাদা করা কি এতই সহজ? প্রাণেশা জ্ঞান হারিয়ে ফেললো। সুফিয়ান কোলে করে উঠিয়ে বেডে নিয়ে শুইয়ে দিল। এসির সাথে অ্যাডজাস্ট ফ্যান অন করে টাওয়াল দিয়ে প্রাণেশার হাত পা মুছে নিল। ব্যথা কমার একটা ক্রিম নিয়ে হাতে আর গলায় লাগিয়ে দিল। তারপর বেডে বসে ফোনটা হাতে নিয়ে হসপিটালে কল করলো। আসাদ, তুমি আজকের পেশেন্টগুলোকে অন্য কোনো ডাক্তারের কাছে পাঠিয়ে দাও। আমি আজ আর আসবো না। পেশেন্টদের কিছু ফাইল আছে, এসে নিয়েছো, দেখে নিয়েছি। বলে ফোনটা সুইচ অফ করে দিল। সে পেশায় একজন সিনিয়র হার্ট সার্জন। বর্তমানে সে নিজের একটা হাসপাতালে বানানোর একটা প্ল্যান করছে। সেটার কাজ কমপ্লিট হলে সেখানে জয়েন করবে সে। প্রাণেশার মুখের দিকে তাকিয়ে সুফিয়ান দেখলো মুখ লাল হয়ে গেছে। একটা ছিনের পুতুল প্রাণেশা।
ছোটখাটো ব্যথায়ও তার নাজেহাল অবস্থা হয়। সুফিয়ান যেই ওষুধ দিয়েছে তাতে রাতের আগে ব্যথা কমে যাবে, কিন্তু এখন সুফিয়ানের নিজেরই চিন্তা হচ্ছে, নিজের ডাক্তারিতেও ভরসা করতে পারছে না, তাই হসপিটালে মানা করে দিল। কিছুর যদি প্রয়োজন হয়। প্রাণেশাকে জড়িয়ে ধরে সে ওপাশে শুয়ে পড়ল। প্রাণেশার হাতটা মুখের সামনে নিয়ে বিড়বিড় করে বলল, প্রাণ, এই পৃথিবীতে প্রেমিক অনেকেই হয়, কিন্তু পাগল প্রেমিক সবাই হতে পারে না। পাগল প্রেমিক হওয়া সহজ নয়, কারণ পাগলদের ভালোবাসার সীমা বোঝে না। ঘুমের ইঞ্জেকশনের কারণে সারা রাত ঘুমিয়েছিল প্রাণেশা। সকাল 8টায় ঘুম ভেঙে গেল। শরীরে বেশ ফুরফুরে মনে হচ্ছে। আর মোড়া ভেঙে বসতেই রাতের কথা মনে পড়ল তার। চোখ জোড়া দিয়ে সুফিয়ানকে খুঁজতে দেখলো প্রাণেশার কোমর ধরিয়ে ঘুমিয়ে আছে। প্রাণেশা ঘুম থেকে উঠে তেমন কিছু মনে থাকে না। সুফিয়ানকে দেখে প্রাণেশার ভেতরটা উতলে উঠল। সুফিয়ানের ঠোঁট লাল নয় বাদামি বর্ণের। প্রাণেশার মনে প্রশ্ন জাগলো, লোকটা কি সিগারেট খায়? খেতেও পারে যে বদ। হঠাৎ করে রাতের কথা মনে পড়ে গেল তার। কি নিষ্ঠুরের মতন আচরণ করেছিল তার সাথে। হাতগুলো চোখের সামনে নিতেই প্রাণেশা হা করে তাকিয়ে রইল। তার ধারণার মতে হাত অসম্ভব ব্যথা হওয়ার বা চামড়া ঝলসে যাওয়ার কথা, শুধু মাঝে হালকা লালচে ভাব ছাড়া কিছুই নেই। লোকটা কি জাদু করলো নাকি? প্রাণেশা গালে হালকা চাপড় মেরে সুফিয়ানকে উঠানোর চেষ্টা করলো। ঘুম ভাঙছে না দেখে প্রাণেশা মন চাইল গলা টিপে দিতে। প্রাণেশা তো আর জানে না তার সেবা যত্ন করে সুফিয়ান 3টার দিকে ঘুমিয়েছে। প্রাণেশার রাতে তীব্র জ্বর এসেছিল, সেটাও সেবায় সেরেছে। সত্যি সত্যি গলা চিপের জন্য গলায় হাত রাখতেই সুফিয়ান মাথা এপাশ ওপাশ করলো। কিছু খাওয়ার মতো মুখ নেড়ে গাল ফুলে প্রাণেশার পেটের মুখ গুজে শুয়ে রইল। প্রাণেশার কেন জানি খুব মায়া লাগলো, গভীর টান অনুভব হলো। কিসের জন্য এই টান বুঝতে পারলো না। এই মানুষটাকে সে কষ্ট দিতে পারবে না তা ভালোই বুঝতে পারলো। সুফিয়ানের মুখে দিকে তাকিয়ে প্রাণেশা মনে মনে ভাবলো, চেহারা এক হলেও সুফিয়ান সম্পূর্ণ ভিন্ন। ভাবভঙ্গি থেকে শুরু করে সবকিছুই ভিন্ন তার। প্রাণেশা কাল খেয়াল করেছে রিয়ানের সঙ্গে দাঁড়ালে সুফিয়ানকে বেশ খানিকটা লম্বা মনে হয়। অর্থাৎ সুফিয়ানের হাইট 6 ফুট না হলেও এর কাছে। তাছাড়া হাঁটা চলায় রাজকীয় একটা ভাব আছে। শরীরটা আরেকটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় শারীরিক গঠনে সুফিয়ান বেশ স্বাস্থ্যবান। জিম করায় হাতের মাসেলগুলো ফুলে থাকে সব সময়। কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছুতেই বুঝতে পারে না প্রাণেশা। রিয়ান যদি সুফিয়ানের ছোটই হয় তাহলে দুজনের চেহারা কি করে এক হয়? ভাইয়ের সাথে চেহারা মিল থাকতেই পারে, তাই বলে হুবহু কপি? এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে প্রাণেশা খেয়াল করেনি যে সুফিয়ান ঘুম থেকে উঠে গেছে। সুফিয়ান দুষ্ট স্বরে বলল, কি ব্যাপার প্রাণ? জেগে থাকলে ফিরও তাকাও না, আর ঘুমে থাকলে চোখ দিয়ে সব গিলে খাও। প্রাণেশা চোর ধরা পড়ার মতো মুখ করে আমতা আমতা করে বলল, কি সব উল্টাপাল্টা কথা? আমি আপনাকে দেখতে যাব কোন দুঃখে? বলে কোনো রকমে পালিয়ে যাওয়ার জন্য খাট থেকে নামতে সুফিয়ান পেছন থেকে জড়িয়ে রাখলো। চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষে বলল, দুঃখী কেন প্রাণ? সুখে দেখবে। এত সুন্দর বর পেয়ে তো তোমার উচিত সুখে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকা। আদরও করতে পারো, আমি মাইন্ড করবো না। প্রাণেশার ভেতর সব যেন এলোমেলো হয়ে গেল। শরীর অসাড় হয়ে আসলো। সব ভর সুফিয়ানের উপর ছেড়ে দিল। রিয়ানের সঙ্গে সম্পর্ক থাকলেও সুফিয়ানই তাকে প্রথম এভাবে ছুঁয়ে দিল। এর আগে কোনো অভিজ্ঞতা নেই তার, কিন্তু 21 বছরের যুবতী সে। তার অনুভূতিও খুব প্রখর। সুফিয়ান প্রাণেশার অবস্থা বুঝতে পেরে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। কোমর চেপে কানের নিচে চুমু খেতেই প্রাণেশা দিক বেদিক শূন্য হয়ে সুফিয়ানকে আঁকড়ে ধরলো। এখন তার মস্তিষ্কে শুধু সুফিয়ানের নাম চলছে। পৃথিবীর সকল কিছু থেকে সে যেন বিচ্ছিন্ন হয়ে পড়লো কয়েক মুহূর্তের জন্য। সুফিয়ানকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস ফেলতে থাকলো সে। এমন সময় দরজা কে যেন কড়া নাড়লো। সুফিয়ান প্রাণেশার মাথায় আলতো চুমু খেয়ে বলল, যাও, হাত মুখ ধুয়ে এসো। প্রাণেশার মস্তিষ্ক সচল হলো। এতক্ষণে সবকিছু একে একে চোখের সামনে ভেসে উঠল। অপরাধ বোধও নিজের দাপট বাড়িয়ে দিল। সুফিয়ানের থেকে নিজেকে এক ঝটকায় দূরে সরে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সুফিয়ান উঠে দরজা খুলতেই দেখল মিসেস অদিতি দাঁড়িয়ে আছে। নিজের মাকে দেখে বলল, কি হচ্ছে মা? মিসেস অদিতি সুফিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার না হাসপাতালে যেতে হবে, এসে খেয়ে নাও। আর প্রেনেশা উঠেছে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। ঠিক আছে, ওকে নিয়ে খেতে এসো। মা শোনো, কি হয়েছে?
ফুপি কি নিচে বসে আছে? সে থাকলে খাবারটা উপরে পাঠিয়ে দাও। আমি চাই না প্রাণ বিনা দোষে কারো কটু কথা শুনুক। না, সে তো কাল সন্ধ্যায় নিজের বাসায় চলে গেছে। তুমি চিন্তা করো না, এখন শুধু তোমার মামাতো বোন লিজা আছে মেহমানদের মাঝে। লিজা তো আরো বড় সমস্যা মা। আমি বলে দিয়েছি যেন সে কোনো প্রকার অযৌক্তিক আচরণ না করে। লিজা আর অমন করবে না বলেছে। না করলেই ভালো। আমার প্রাণের সামনে যদি কোনো প্রকার ছ্যাঁচড়াম করে, তাহলে জান হাতে আর ফিরবে না তোমার ভাগ্নে। আহ, তুমি এসো তো। বলে মিসেস অদিতি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। প্রাণেশা বের হতেই সুফিয়ান ভেতরে চলে গেল। ফ্রেশ হয়ে গায়ে হোয়াইট শার্ট প্যান্ট চাপিয়ে নিল। প্রাণেশার চুল আঁচড়ানো হলে সুফিয়ান প্রাণেশার মাথায় আলতো চুমু খেয়ে হাত ধরে নিচে নামলো। প্রাণেশা প্রথমে ছাড়িয়ে নিলেও সুফিয়ানের চোখ রাঙিয়ে দেওয়ার আর সাহস পায়নি। নিচে গিয়ে টেবিলে বসে নিতেই প্রাণেশার চোখ গেল রিয়ানের দিকে। এতক্ষণ ধরে রিয়ান ওদের দিকেই তাকিয়েছিল। দুজনকে একসাথে দেখে রিয়ান চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। মনে মনে সুফিয়ান থেকে প্রতিশোধ নেওয়ার পণ করছে। এর মাসুল সে নিয়ে ছাড়বে। প্রাণেশা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো রিয়ানের দিকে। এতক্ষণ ধরে তার মনেই ছিল না যে রিয়ানও এখানেই থাকবে। দম বন্ধ কর, হাঁসফাঁস মারা যাচ্ছে সে। বারবার মনে হচ্ছে সে ধোকা দিচ্ছে তার প্রথম প্রেমকে। সুফিয়ান ব্রেডে হালকা বাটার লাগাতে লাগাতে বলল, প্রাণ, বসে খেয়ে নাও। প্রাণশা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। দ্বিধায় আছে সে। বিয়ের মতো পবিত্র সম্ভব নিয়ে প্রাণেশা সিরিয়াস। বিয়ে কোনো ছেলে খেলা নয় যে চাইলেই ভেঙে আরেকটা করে নিলাম। আবার জীবনের প্রথম অনুভূতি যার জন্য তাকেই বা কি করে ছেড়ে মুখ ফেরাবে সে। এসব ভাবলে প্রাণেশা মাথা ঘুরে। ব্রেডে মুখ নিয়ে গিলতে না পেরে পানি খেয়ে নিল। মুখে দিতেও ইচ্ছে করছে না। প্লেটটা সরিয়ে উঠতে নিলে সুফিয়ান বলল, খাবো নষ্ট করতে নেই, খেয়ে তারপর ওঠো। প্রাণেশা বিরক্তকর কণ্ঠে বলল, বমি পাচ্ছে আমার, আমি খেতে পারছি না। পাশে থেকে লিজা হেসে হেসে বলল, এ বাবা, বিয়ে 2 দিন হলো না, তার মাঝেই বমি পাচ্ছে। অবশ্য অস্বাভাবিক তো নয়। রিয়ানের সঙ্গে সম্পর্ক তো ছিল তোমার। এই সুপি, কেন বিয়ে করলে এমন কাউকে বলো তো? প্রাণেশা ভ্রু কুচকে তাকালো। ভীষণ বিরক্ত হলো প্রাণেশা। সে হিন্দি সিরিয়ালের নায়িকার মতন চিচকাদুনি ইমোশনাল নয়, যথেষ্ট পজিটিভ মাইন্ডের। সামনে বসা লিজার মুখে এসব বেশি বিরক্ত হলো সে। কারণ এই রকম কথা যদি লিজাকে বলা হতো তাহলে হয়তো বিশ্বাস করা যেত। লিজার গায়ে হাতা কাটা টপ, পায়ে এক্সেল হিল জুতা, গোড়ালি থেকে উঁচুতে একটা স্কার্ট। প্রাণেশাকে তাচ্ছিল্য করে লিজা মনে মনে পৈশাচিক সুখ অনুভব করছিল। কিন্তু তাতে এক বালতি জল ঢেলে দিয়ে প্রাণেশা আবারও চেয়ার টেনে বসলো। ব্রেড হাতে নিয়ে বলল, লিজা, আই থিঙ্ক তোমার কমন সেন্সের অভাব আছে। ইউ নিড প্রপার ট্রিটমেন্ট। বমি হলেই যে একজন মানুষ প্রেগনেন্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। বমি সাধারণত দুর্বলতা, সিকনেস, জ্বর আরও অনেক কিছুর জন্যই হতে পারে। তুমি করে বললাম বলে আবার কিছু মনে করো না। অ্যাকচুয়ালি বড় হলেও সম্পর্কে তুমি আমার ছোট। তাছাড়া হাতে পায়ে বড় হলেই তার বড় হওয়া যায় না। একটা সুস্থ মস্তিষ্কেরও প্রয়োজন। পুরো কথাটা বলে প্রাণেশা ব্রেড চিপোতে থাকলো। সুফিয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রাণেশার দিকে। দারুণ জবাব দিল লিজাকে। লিজাকে তাচ্ছিল্য করে হেসে বলল, তো লিজা, কি যেন জিজ্ঞেস করছিলে? আমি কেন প্রাণেশার মতো মেয়েকে বিয়ে করলাম? এতক্ষণ নিশ্চয় জবাব পেয়ে গেছিস। লিজা অপমানে ফুঁসে উঠল। খাবারের প্লেটটা ধাক্কা দিয়ে বিড়বিড় করতে করতে উপরে চলে গেল। ছোটবেলা থেকে সুফিয়ানের জন্য পাগল হয়ে আছে লিজা, কিন্তু অপমান ছাড়া আর কিছুই পায়নি। সুফিয়ান খাওয়া শেষ করে অ্যাপ্রন পরে নিয়ে প্রাণেশাকে সাবধানে থাকতে বলে চলে গেল। এভাবেই নিজের ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে প্রাণেশা। তাই রান্নাঘরে গিয়ে দেখলো মিসেস অদিতি রান্না করছেন। বেশ সুন্দর দেখতে। এত বড় ছেলে আছে বোঝাই যায় না। সুফিয়ানের মুখের গড়ন তার মায়ের মতো হয়েছে। মিসেস অদিতি প্রাণেশাকে দেখে মুচকি এসে বললেন, এসো, তোমার সাথে তো কথাই হলো না। প্রাণেশাও হালকা এসে ভেতরে এসে তার পাশে দাঁড়ালো। কি কাজ করবে বুঝতে পারছে না। রান্না পারে সে, কিন্তু অন্য কারো রান্নাঘরে তেমন কিছু জানে না। তাই মিনমিন করে জিজ্ঞেস করলো, মা, আমি কি কাজ করব? মিসেস অদিতি হাসতে হাসতে বলেন, তোমাকে কাজ করতে হবে না মা, তুমি পাশে দাঁড়াও অথবা গরম লাগলে নিজের রুমে চলে যাও।
প্রাণেশা এত সুন্দর নির্লিপ্ত কথায় খুশি হলো। এখানে আসার পর নিজের মা বাবাকেও মিস করছিল। এখন মনে হলো এটা বুঝি আরেকটা মা। সংকোচ নিয়ে প্রাণেশা বলল, মা, একটা কথা জিজ্ঞেস করি? পাগলি মেয়ে, মাও বলছে, আবার জিজ্ঞাসা করতেও ভয় পায়। বিনা সংকোচে যা ইচ্ছে বলো। প্রাণেশা উৎসাহ নিয়ে বলল, মা, আমি কিছু বুঝতে পারছি না। সুফিয়ান কেন আমায় বিয়ে করলো? এটা জানা সত্ত্বেও যে তার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে। তাছাড়া সুফিয়ান আর রেয়ানের চেহারা এত মিল কি করে? মিসেস অদিতি মুখ মলিন হয়ে গেল। প্রাণেশা হাত ধরে বলল, শোনো প্রণেশা, আমি জানি তুমি রেয়ানকে ভালোবাসতে, তারপরও সুপিয়ান তোমায় বিয়ে করেছে এ নিয়ে তুমি খুব চিন্তায় আছো। কিন্তু একটা কথা বলি, সুপিয়ান যেমন খুব কঠোর, তেমনি মনের দিকে ভীষণ নরম। ছেলেটা আগে এমন ছিল না, নিজের অতি প্রিয় এক জিনিস হারিয়ে এমন হয়ে গেছে। তাকে একটু ভালোবেসে দেখো, সে তোমায় মাথায় করে রাখবে। জানি এটা তোমার পক্ষে কঠিন, কিন্তু অসম্ভব নয়। জানো তো, মেয়েদের সম্মান তাদের কাছে সবার আগে। সমাজকে আমরা যতই পরোয়া না করি, কিন্তু দিন শেষে এখানেই থাকতে হয় আমাদের। তাই আলাদা হওয়ার চিন্তা না করে তাকে আপন করার চেষ্টা করো। দেখবে সে নিজেই তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কথাগুলো বলে তিনি প্রাণেশাকে আদর করে মাথায় চুমু দিয়ে ঘরে যেতে বলেন। প্রাণেশা মাথা নাড়িয়ে ঘরে গেল। এভাবে এক সপ্তাহ কেটে গেল। প্রতিটি মুহূর্ত মিসেস অদিতির কথা ভেবে গিয়েছে সে। সুফিয়ানের এত ভালোবাসা আর কেয়ার তাকে বাধ্য করে ভাবতে, তার বুকে মাথা রেখে ঘুমানো। সকালে উঠে সুফিয়ানের দুষ্ট কথা, হাসপাতাল থেকে ক্লান্ত হয়ে ফিরেও তার খেয়াল রাখা, সবকিছু তাকে ভাবায়। এতদিনে সে বুঝতে পেরেছে সুফিয়ান তাকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসে। মনে মনে সে ভাবে, মানুষটাকে কি একটা সুযোগ দিয়ে দেখবো? কলিং বেল বাজতেই ভাবনায় ছেদ ঘটে। প্রাণেশা বুঝতে পারল সুফিয়ান এসেছে। আজ নিচ থেকে একটা লাল শাড়ি পরে নিল প্রাণেশা। সুফিয়ান ঘরের দরজায় নক করতে গেট খুলে একগাল হেসে ভেতরে আসতে বলল। সুফিয়ান শক হয়ে গেল, এত পরিবর্তন কি করে হলো? প্রাণেশা তো তার সাথে কথা বলতেও দ্বিধা কাটিয়ে উঠতে পারে না, তাহলে আজ লাল শাড়ি পরে তার অপেক্ষা করছে কি করে? প্রাণেশা নিজেই সুফিয়ানের অ্যাপ্রন খুলে দিয়ে পানি এগিয়ে দিল। সুফিয়ান বোকার মতো কিছুক্ষণ তাকে প্রাণেশার হাত থেকে পানি খেয়ে ফ্রেশ হতে গেল। প্রাণেশা ঠোঁট চেপে হাসলো। এবার থেকে সে চেষ্টা করবে এই মানুষটাকে মেনে নিতে। সময় লাগলেও এরকম ভালোবাসা সে পায়ে ঠেলার মতো বোকা নয়। সুফিয়ান বের হয়ে দেখলো প্রাণেশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চুলগুলো মুছে টাওয়াল পাশে ছড়িয়ে দিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। পাশে দাঁড়াতেই প্রাণেশা তাকে আরো অবাক করে দিয়ে হালকা করে জড়িয়ে ধরলো। সুফিয়ান অবাক হওয়ার পালা চুকিয়ে হেসে নিজেও জড়িয়ে ধরলো। গালে হাত রেখে পরিবেশটা আরো সৌন্দর্যে মুড়িয়ে দিতে মোহনীয় কণ্ঠে বলল, দেখো, নিয়ন বাতির ঝাপসা আলোয় সব যেন আলোকিত। বুকের পাশে চুপটি করে শুনছো তুমি কি এত? দেখো, ভালোবাসার চাদর মোড়ে মাগছ গায়ে উষ্ণ ছোঁয়া, অনুভূতির সংবিধানে বুঝতে পারো মনের কথা। গেলে সেদিন দৌড়ে কোথায়, ভরিয়ে দিয়ে রঙিন ব্যথায়, লুকোচুরির অন্ত হলে এসে পড়ো মনের কোঠায়। ব্যালকনির দোলনায় বসে প্রাণেশা ঘুমিয়ে পড়ল রাতের বেলা। সুফিয়ান ডাকতে নিয়েও আর ডাকেনি। চাদর মুড়ো দিয়ে প্রাণেশাকে জড়িয়ে ধরে বসেছিল, কিন্তু নিজে ঘুমায়নি। শান্ত চোখে তাকিয়ে থাকলো। ভোরের দিকে ঘুম ভাব ধরা দিল। তখন প্রাণেশাকে কোলে শুইয়ে দিল, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণেশার থুতনিতে একটা খাজ আছে, যা চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সুফিয়ান থুতনিতে আলতো করে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, যদি আমার ভালোবাসার এক বিন্দু পরিমাণ তোমার হৃদয় আমার জন্য তৈরি হয়, তাহলে পৃথিবীর সকল সুখ তোমার চরণে লুটিয়ে দেবো প্রাণ। সূর্যের তীক্ষ্ণ রোশনি চোখে পড়তেই প্রাণেশার ঘুম ভাঙল। চোখ মুখ কচলে উঠে সোজা হয়ে বসে লম্বা হাই তুলল। হঠাৎ খেয়াল হলো এটা বিছানা নয়, বেলকনি। বড় বড় চোখ করে পাশে তাকাতেই দেখলো সুফিয়ান পাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বড় দোলনা হওয়ায় তেমন অসুবিধা হয়নি। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে বলল, আরে, এ তো এখানেই ঘুমিয়ে আছে, আর আমি বা কখন দোলনায় বসলাম? চিল্লাতে নিয়ে মুখ বন্ধ করে ফেললো প্রাণেশা। এতক্ষণ ভুলে গিয়েছিল সে যে নতুন ভাবে সম্পর্কটা তৈরি করবে। প্রাণেশা মনে মনে ভাবলো, যতই সে মুখে বলো, কিন্তু নাটক বেশিক্ষণ টেকে না।
একজন জীবন থেকে গেলে আরেকজনকে ভালোবাসা যায়, কিন্তু একই সাথে মনে দুইজনকে স্থান দেওয়া যায় না। সুফিয়ানকে এখনো ভালোবাসতে পারেনি সে। একজন মানুষকে ভালোবাসতে হলে আগে তার ভেতরটা জানতে হয়। মাত্র 2 দিন এক ঘরে থেকে তো আর ভালোবাসা সম্ভব না। তাই এবার মনে মনে একটা সিদ্ধান্ত নিল প্রাণেশা। নাটক করে জীবন চলে না। উঠে দাঁড়িয়ে চাদরটা সুফিয়ানের গায়ে জড়িয়ে দিল। হাত মুখ ধুয়ে এসে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, শুনছেন? এই যে উঠুন। সুফিয়ানের ঘুম পাতলা হওয়ায় কিছুক্ষণের মধ্যেই উঠে গেল। প্রাণেশাকে দেখে মুচকি এসে বলল। শুভ সকাল। প্রাণেশা মাথা নাড়ালো, কিন্তু হাসলো না। সুফিয়ান ব্যাপারটা খেয়াল করো, কিছু বুঝতে পারলো না। কাল রাতে ভেবেছিল প্রাণেশা বোধ হয় তাকে মেনে নিয়েছে, কিন্তু প্রাণেশা এহন আচরণ মনে ভয় জমাট বেঁধেছে। প্রাণেশা বলল। আপনি হাত মুখ ধুয়ে আসুন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সুফিয়ানের ভেতরটা অজানা ব্যথায় চিনচিন করে উঠল। তাহলে প্রাণ কি তার কাছ থেকে চলে যাওয়ার প্ল্যান করছে? যদি তাই হয় তাহলে তার প্রাণকে বেঁধে নিজের সাথে রাখবে, তবুও চলে যেতে দেবে না। প্রাণেশা সরতেই সুফিয়ান ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসলো। শার্ট প্যান্ট পরে রেডি হতে প্রাণেশা বিছানায় বসতে বলল। সুফিয়ানের বুক ধকবক করছে। হসপিটালে সবাই যার ভয়ে থরথর করে কাঁপে, সেও কাউকে হারানোর ভয়ে কুঁকড়ে যাচ্ছে। সুফিয়ান ধীর পায়ে বসতেই প্রাণেশা হাঁটু ঘুরে নিচে বসে পড়ল। সুফিয়ান অবাক হয়ে বলল। এসব কি করছো? প্রাণেশা আঙ্গুল মুখে দিয়ে চুপ করতে বলল। লম্বা একটা শ্বাস টেনে সুফিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। সুফিয়ান ভ্রুকুচকে তাকিয়ে আছে। প্রাণেশা সুফিয়ানের চোখে চোখ রেখে বলা শুরু করলো। আমি জানি আপনি আমায় ভালোবাসেন। কতটা বাসেন আমি তা জানি না। আপনার ওই দু চোখে নিজের জন্য অজস্র ভালোবাসা দেখেছি আমি। আমিও ঠিক করেছিলাম সবটা মেনে নিব, সবটা মেনে নিয়ে আপনার সাথে নতুন করে সব শুরু করব। কিন্তু বিশ্বাস করুন, মনের উপর জোর দিয়ে আমি পারছি না। আপনার কাছে গেলে আমি তেমন কোনো অনুভূতি পাই না। কিশোরী বয়সের প্রথম প্রেম আমায় আপনার কাছে আসতে দেয় না। একই চেহারা হয়, আমি যতবার আপনাকে দেখি ততবারই রেয়ানের কথা মনে পড়ে আমার। হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে একসময় সম্পর্ক হবে, কিন্তু একসময় যখন আমরা বুড়ো হয়ে যাব, হাত মুখ কুঁচকে যাবে, তখন আমাদের বিরক্তি এসে যাবে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার পরে কি হবে তা চিন্তা করি না, তাকে ভালোবাসতেই থাকি আর মুখে বলি আমি একতরফাভাবেই ভালোবেসে যাব। কিন্তু একটা না একটা সময় পর মনে হবে আমার একটু ভালোবাসার প্রয়োজন, মনে হবেই, কারণ এটাই নিয়ম। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুফিয়ান চোখ এদিক ওদিক করলো। চোখ থেকে এই বুঝি জল গড়াবে, এ হতে দেওয়া যাবে না। হাতুড়ি পেটার শব্দ হচ্ছে বুকে। প্রাণেশা মৃদু হেসে সুফিয়ানের গাল ধরে নিজের দিকে ফেরালো। সুফিয়ানের ঠোঁট কাঁপছে, চোখ লাল হয়ে আসছে। কোনো রকমে সামলে বলল। কি সিদ্ধান্ত? আগে কথা দিন আমায়, যা বলবো তাই হবে। সুফিয়ানের ভেতরটা ফুপিয়ে কেঁদে উঠল। মুখে পাশ ফিরে হাত দিয়ে চোখ কচলাতে বহু কষ্ট করে বলল। হুম। আপনি চোখ বন্ধ করুন, না হলে সহ্য করতে পারবেন না। এবার যেন সুফিয়ানের আত্মা বের হয়ে যাবে। এমন কি কথা যা সে সহ্য করতে পারবে না? তবুও জানার জন্য বিনা বাক্য চোখ বন্ধ করলো। মনে মনে আল্লাহর নাম নিচ্ছে, শুধু একটাই দোয়া, আমার থেকে আমার প্রাণকে চিনি নিও না খোদা। এমন সময় প্রাণেশা কানের কাছে ফিসফিস আওয়াজে বলল। আমাকে নিয়ে হানিমুনে যাবেন? শোনা মাত্রই তড়িৎ গতিতে চোখ খুলে ফেলল। হা করে তাকিয়ে দেখলো প্রাণেশা হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়েছে। পেটে হাত দিয়ে খিলখিল করে হাসছে। সুফিয়ান উঠে দাঁড়ালো, টিস্যু দিয়ে নিজের কপাল মুছে ঘন ঘন শ্বাস নিল। প্রাণেশার দিকে তাকিয়ে জোর জোর করে বলল। Are you mad? This is totally rubbish. Stop, Pran. প্রাণেশা হাসি থামিয়ে উঠে দাঁড়া গেল। সুফিয়ানের কাছে এসে হাত ধরে বলল। সরি, কিন্তু আমি সত্যিই চাই এটা। একজন মানুষকে জানতে হলে তার সাথে সময় কাটাতে হয়। এক ঘরে সারা জীবন থেকেও দুজন অজানা থেকে যায়। তাই আমি চাই দূরে কোথাও যেতে, যেখানে সমাজ, রেহান সবকিছু একটু ভুলতে পারি। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমি 2 মাসের মাঝে আপনার জন্য কিছু অনুভব করি তাহলে আমি এখানেই থাকবো, কিন্তু যদি মনে হয় ভালোবাসা সম্ভব না, তাহলে না হয় আমরা আলাদা হয়ে যাব। আমি চাই নিজেকে, আপনাকে আর আমাদের এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। সাহায্য করবেন না আমায়, প্রাণ? সুফিয়ান মুচকি হেসে মাথা নাড়িয়ে কপালে চুমু খেল। প্রাণেশার বাহু ধরে বলল। করবো প্রাণ, অবশ্যই করব। বেশি না, তুমি শুধু আমার ভালোবাসা এক বিন্দু দিও, তা নিয়ে সারা জীবন কাটাবো আমি। প্রাণেশা আজ সকালবেলা উঠেছে।
6টায় উঠে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে পরিবেশন করেছে। মিসেস অদিতি মিস্টার রাহাত নিচে নেমে এসব দেখে অবাক হলেন। মিসেস অদিতি প্রাণেশাকে বলেন, আহ, এসব কি করছো তুমি? এত কষ্টের কেন করতে গেলে? প্রাণেশা মুচকি হেসে হাতের পায়েসের বাটিটা টেবিলের উপর রাখলো। মিসেস অদিতির কাছে এসে গাল ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলো, কেন মা, আমার রান্না কি এতই খারাপ যে মুখে তোলা যাবে না? আরে না না, তা কেন হবে? শোনো মেয়ের কথা। তাহলে আমায় একদিনও করতে দেন না কেন? আমার মা তো বলতো আমাকে নাকি শাশুড়ি রান্না না করলে ভীষণ রাগ করবে, অথচ আমাকে কেউ রান্নাঘরে ঢুকতে দেয় না। মিসেস অদিতি প্রাণেশার বাচ্চামো কথায় হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে থুতনি ধরে বললেন, আমিও তোমার আরেকটা মা, রান্না বান্নার জন্য সারা জীবন পড়ে আছে। সুপিয়ান জানলে রেগে যাবে। তাছাড়া এই আর কটা দিন, তারপর আমি নাতিপুতির সাথে খেলবো আর তুমি রান্নাঘর সামলাবে। প্রাণেশা খানিক লজ্জা পেল। চেয়ারে টেনে মিসেস অদিতিকে বসতে বলল। মিস্টার রাহাত ও বসলেন। আজ রায়ান নেই, সে একটা কন্টাসে গেছে। পেশায় নামকরা গায়ক সে। খুব বড় কোনো সমস্যা হলে তবেই মিস্টার রাহাতের ব্যবসায় সাহায্য করে। আজ বাসায় থাকবে না শুনেই প্রাণেশার স্বস্তি। না হলে রায়ানকে দেখলে প্রাণেশার সব মানিয়ে নিতে কষ্ট হয়, যেখানে তার জীবনটাই মানিয়ে নেওয়ার। খাবার বাড়তে বাড়তে উপর থেকে সুফিয়ান আসলো। এসে টেবিলে বসতে প্রাণেশা প্লেটে খাবার বেড়ে দিল। সুফিয়ান ভ্রু কুঁচকে বলল, এসব তুমি করেছ? প্রাণেশা ঘাবড়ে গেল। ঘরের ভেতরে এসে সুফিয়ানকে একটুও ভয় পায় না, সেখানে তো সুফিয়ান হাসে, তার সাথে দু চারটে কথা বলে, রাগ করলে মজার কথাও বলে। কিন্তু রুম থেকে বের হলে সুফিয়ানকে অন্যরকম লাগে প্রাণেশার। কেমন যেন গম্ভীর রাগী একটা মুখ। আরেকটা জিনিসও অদ্ভুত লাগে প্রাণেশার, আর তা হলো পরিবারের কারোর সাথে তেমন আলাদা কোনো কথা বলে না সুফিয়ান, একমাত্র মা ব্যতীত। তাও যে বেশি তা না, এই যেমন হ্যাঁ হু না ঠিক আছে। মাঝে মাঝে প্রাণেশা মনে হয় সুফিয়ান আলাদা একটা রূপ আছে, যা প্রাণেশাকে সুফিয়ান দেখায় না। তাই রুমের বাহিরে সবার মতোই ভয় পায় সুফিয়ানকে। আমি করেছি। সুফিয়ান কিছু বলল না। প্রাণেশা ভাবলো হয়তো খাওয়া শেষে বকবে, কিন্তু খাওয়া শেষ করে হাত মুছে বলল, খাবারটা সুস্বাদু ছিল। প্রাণেশা চমকে উঠল। মিসেস অদিতি প্রাণেশার দিকে তাকিয়ে হেসে বললেন, সত্যি আজ খাবারটা ভালো হয়েছে। তোমার রান্নার হাত ভালো বলতে হবে। খাওয়া দাওয়া শেষ হতেই সুফিয়ান বলল, আমার একটা জরুরি কথা আছে। সবাই সুফিয়ানের দিকে তাকালো। সুফিয়ান হাত ঘড়ি পড়তে পড়তে বলল, আমি আর প্রাণেশা কয়েকদিনের জন্য বালি যাচ্ছে। মিসেস ভালো অদিতি তো, বললেন, যাও। নতুন বিয়ে হয়েছে, দুজন দুজনকে যত জানবে তত ভালো। মিস্টার রাহাত বললেন। টিকিট বুক করেছে তো? সুফিয়ান তার প্রশ্নের কোনো জবাব দিল না, উঠে দাঁড়িয়ে আসছি বলে চলে গেল। প্রাণেশা অবাক হয়ে তাকিয়ে আছে। নিজের বাবাকে কেউ এভাবে উপেক্ষা করে তা প্রথম দেখলো সে। এমন করার কারণ কি বুঝতে পারলো না। সুফিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিস্টার রাহাত স্বাভাবিক, এটা মনে হয় নতুন না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি, উঠে পড়লেন। তিনি চলে যেতেই প্রাণেশা এঁটো থালাগুলো জড়ো করে নিয়ে বলল, মা, আমি আসার পর থেকে একবারও স্বাভাবিকভাবে বাবার সাথে কথা বলতে দেখিনি। আপনার ছেলে কি সবসময় এমন করেন? মিসেস অদিতিও প্লেট গুছিয়ে দিতে দিতে বলল, আরে মা, সবই আমাদের কর্মের ফল। প্রাণেশা খানিক অবাক গলায় বলল, মানে? রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, আবার দুপুরের রান্নাও বাকি। তুমি ঘরে যাও, প্যাকিং করো। প্রাণেশা বুঝতে পারলো মিসেস অদিতি কথা এগিয়ে গেল না। প্রাণেশা কথা বাড়ালো না, সব কিছু গুছিয়ে রেখে নিজের ঘরে গেল। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। রান্নাঘর থেকে ঘেমে নিয়ে একাকার অবস্থা। বিছানা ঝেড়ে বালিশে মুখ গুজে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে বেশ ভালো লাগছে। চোখ বন্ধ করে বাতাস উপভোগ করতে দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরল। প্রাণেশা চোখ খুলে ফেললো। মনে মনে ভাবলো সে তো 1 ঘন্টা আগে হাসপাতালে চলে গেল, তাহলে এখানে কেন? পেছন ফিরে প্রথমে চেহারা দেখে ভাবলো সুফিয়ান, কিন্তু গেস দাঁতের হাসি দেখেই বুঝতে পারলো এটা রায়ান। হোক প্রথম ভালোবাসা, কিন্তু বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্ক রাখার মতো মেয়ে সে তো নয়। প্রাণেশা ধাক্কা দিয়ে 2 হাতে সরিয়ে দিল রিয়ানকে। রেগে বলল, রেয়ান, এসব কি ধরনের অসভ্যতা? রিয়ান অবাক গলায় বলল, অসভ্যতা? আমি এখন অসভ্য? বাহ,
ভালোই তো, ওই সাইকোটা তোমায় বেশ ভালোই বশ করে ফেলেছে তাহলে। দেখো রিয়ান, আমি জানি তুমি ভালোবাসো আমায়, তোমার জন্য এটা কষ্টকর, কিন্তু আমার সঙ্গে তোমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে। এখন সম্পর্কে তুমি আমার দেবর, এটা ছাড়া আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। রেয়ান প্রণেশার বাহু চেপে ধরলো, খসখসে গলায় বলল, কখনোই না, তোমাকে ওই সাইকোর সাথে দেখতে চাই না আমি। ভেবেছিলাম তোমাকে আদর করে নিজের কাছে রাখবো, কিন্তু তুমি এমন মেয়ে নও। এবার তোমাকে কি করে নিজের করতে হয় তা দেখাবো, ওয়েট। প্রাণেশার কলিজায় কাঁপছে। রেয়ান ঘরের দরজা লাগিয়ে দিচ্ছে, বের হওয়ার কোনো উপায় পাচ্ছে না সে। ভয়ে ডুকরে কেঁদে উঠল প্রাণেশা। রেয়ান 1 পা 2 পা করে প্রাণেশার কাছে এগিয়ে জোরাজুরি শুরু করল। প্রাণেশা কেঁদে কেঁদে বলছে, দোহাই লাগে রিয়ান, ছাড়ো আমায়। খুব শখ না হানিমুনে যাবে তুমি, আর আমি এখানে বিরহে মরবো? তা তো হবে না জান। হানিমুনটা না হয় আমার সাথেই করলে। প্রাণেশা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কাকে দেখছে সে? সে মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, যার কাছে নিজেকে নিরাপদ ভেবেছে, এমনকি নিজের স্বামীকে পর্যন্ত মেনে নিতে পারেনি। এখন বুঝতে পারলো প্রাণেশা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুফিয়ান তার স্বামী হয়ে এক ঘরে এতগুলো দিন থেকেও তার সম্মানে আঘাত করা তো দূরের, বরং ভালোবাসায় মুড়িয়ে দিয়েছে। অথচ প্রথম যাকে বিশ্বাস করলো সেই ধোঁকা দিয়ে দিল। প্রাণেশা কাঁদতে কাঁদতে বললাম, এমন কুৎসিত বিকৃত মনের অধিকারী একজনকে আমি ভালোবেসেছিলাম, ভাবতে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। রিয়ান কথায় কোনো রকম পাত্তা দিল না। শাড়ির আঁচল ধরে টান দিতে দরজায় নক হলো। কে অনেক জোরে জোরে ডাকছে। প্রাণেশা নিজের প্রাণ ফিরে পেল। শাড়ি খামচে ধরে সেখানেই বসে পড়ল। রিয়ান বিরক্ত হয়ে গেট খুলতে মিসেস অদ্বৈতী ঠাস করে রিয়ানের গালে পরপর 2টি চড় বসিয়ে দিলেন। রিয়ান তবদা খেয়ে বলল, মা, মিসেস অদ্বৈতী ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন রিয়ানকে। দ্রুত পায়ে বারান্দা যেতেই দেখলেন বিধ্বস্ত হয়ে নিচে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে প্রাণেশা। এই 21 বছরের জীবনে কখনোই এসব শিকার হয়নি সে। ফুলের টোকা অবধি কখনোই লেগেছে কিনা সন্দেহ। ভীষণ ভয় পেয়ে গেছে। মিসেস অদ্বৈতী প্রাণেশাকে উঠিয়ে আদর করে কাপড় ঠিক করে দিয়ে বলেন, ভয় পেও না মা, আমি আসি তো। প্রাণেশা কেঁদেই যাচ্ছে। তিনি রেয়ানকে বললেন, তোকে জন্ম দিয়ে পাপ করেছি আমি। আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাদের, না পারছি সহ্য করতে আর না পারছি কিছু করতে। আল্লাহ তোর বিচার করবে, এক্ষুনি বের হো এখান থেকে। রিয়ান নির্লিপ্তভাবে বেরিয়ে গেল। মিসেস অদ্বৈতী প্রাণেশাকে পানি পান করিয়ে শুইয়ে দিলেন। প্রাণেশা তার হাত ধরেছিল, কিন্তু তার একটা কথায় হাত ছেড়ে অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কথা সুপিয়ানকে বলো না প্রেনেশা। প্রাণেশা হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা? এত বড় কথাটা তাকে বলবো না? দেখো প্রেনেশা, এসব বললে ঘরে অশান্তি হবে। তুমি জানো না, রোজ রোজ এসব নিয়ে ঝামেলা পছন্দ করি না আমি। কিন্তু কিন্তু কিছুই না, কথা দাও প্রেনেশা, এসব কথা সুপিয়ানের কানে যাবে না। যদি যায় তাহলে কি হতে পারে এর কোনো ধারণাই নেই তোমার। প্রাণেশা আর কিছু বলতে পারল না। এমনিতেও সে মানসিকভাবে ভেঙে পড়েছে। বিশ্বাসঘাতকতা যে কতটা আঘাত দেয় মনে, তা প্রাণেশা হাড়ে হাড়ে টের পাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে মিসেস অদ্বৈতী স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। কিছুক্ষণ বাদে প্রাণেশা উঠে বসলো। মাথা ব্যথা করছে, তাই কাপড় চোপড় নিয়ে গোসল করে আসলো। দুপুর 2টা বাজে। নিজের মা বাবাকে একবার কল করে দিয়ে কথা বলে নিল, কিন্তু কিছুতে মনটা ভালো হচ্ছে না। কেমন যেন অস্থির অস্থির লাগছে। প্রাণেশের মন হঠাৎ প্রশ্ন করলো, এই অস্থিরতা কি সুফিয়ান কাছে নেই বলে? একবার কল করে দেখবো। আরেকবার ভাবলো কি মনে করবে সে। আবার নিজেই বলল, যা মনে করার করো। মোবাইল হাতে নিয়ে সুফিয়ানের নাম্বারে কল করলো। কয়েকদিন আগেই সুফিয়ান তার মোবাইলে নাম্বার সেভ করে দিয়েছে। এতে লাভই হয়েছে ভেবে প্রাণেশা হাসলো, কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। সুফিয়ান রিসিভ করে গম্ভীর গলায় বলল, হ্যালো, ডক্টর সুফিয়ান তেহজিব স্পিকিং। হাউ ক্যান আই হেল্প ইউ? প্রাণেশা মিনমিন করে বলল। আমি প্রাণেশা। সুফিয়ান হাতের মোবাইলটা আরেকবার চেক করলো। এতক্ষণ রোগী দেখে মাত্র ফ্রি হলো সে। সঙ্গে সঙ্গে একটা এলো। ক্লান্ত হয়ে আর তেমন কিছু খেয়াল করেনি সে। নাম্বার সেভ না থাকায় বুঝতে পারেনি। সাথে সাথে কণ্ঠভঙ্গি বদলে ফেললো সুফিয়ান। আদুরে গলায় বলল, প্রাণ, শরীর ঠিক আছে তো? প্রাণেশা কৈফত দেওয়ার স্বরে বলল, শরীর ঠিক আছে। তাহলে কেন ফোন করলে? প্রাণেশা নার্ভাস হয়ে পড়ল। এখন কি বলবে? ফোন দিয়ে এখন বিপদে পড়ে গেল। কি বলবে বুঝতে পারলো না পেরে রাগ দিয়ে খেয়ে বলল, কেন? ফোন দিলে কোনো কারণ থাকতে হবে?
সমস্যা হলে রেখে দিচ্ছি, আর বিরক্ত করবো না। সুফিয়ান হো হো করে হেসে বলল, ওহো প্রাণ, তুমি তো বোকা কেন বলো তো? তোমার স্বামীকে তুমি যখন ইচ্ছা কল করতেই পারো। আমি মজা করছিলাম। প্রাণেশা কিছু না বলে চুপ করে রইল। সুফিয়ান বুঝতে পারলো কোনো কারণে প্রাণেশার মন খারাপ, তাই বলল, প্রাণ, জানো এবার আমরা কোথায় যাব? প্রাণেশা উৎসাহিত হয়ে বলল, কোথায়? ইন্দোনেশিয়ার বালিতে। আমি শুনেছি সেটা নাকি খুব সুন্দর জায়গা। শুধু সুন্দর না প্রাণ, বালিকে বলা হয় অন্তিম স্বর্গদান বা লাস্ট প্যারাডাইস। এখানে সৌন্দর্য চোখ ঝলসানোর মতো।